আসবো। খুশি কবির, আমি আপনার কাছে জানতে চাই যে প্রশ্নটি আসলে আমি দুজনের কাছে রেখেছিলাম, যে শাপলা এবং শাহবাগ যেভাবে এটা বিভক্তি করেছে, এই জায়গা থেকে আমরা কিভাবে বের হব। এবং আমরা দেখেছি যে তখন আসলে আমাদের যাদের কথা, সিভিল সোসাইটি মেম্বার যাদের কথায় আমরা প্রভাবিত হই, তাকিয়ে থাকি তারা কী বলবেন, তাদেরকেও দ্বিধা বিভক্ত দেখেছি। শাহবাগে অনেককে সমর্থন করতে দেখেছি, আবার দেখেছি শাপলায় যখন ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের বা কর্মীদের হত্যা করা হয়েছে, সেখানে কিন্তু আমরা কোনো বিবৃতি দেখিনি এবং দেখেছি যে আপনার কিছুই হয়নি এরকম মন্তব্য আমরা শুনেছি। এবং পরবর্তীতে আমরা জানলাম যে আসলে কিভাবে সেখানে ছাত্রদের হত্যা করা হয়েছে। এই যে বিষয়গুলো, এটা কি আসলে মানে একটা আওয়ামী অস্পষ্টতা থেকে, আওয়ামী যে বয়ানটা তৈরি করছে সেই অস্পষ্টতা থেকেই হয়েছে, নাকি আসলে ফ্যাক্ট না জানার কারণে হয়েছে? আপনি কি মনে করেন? মনে হয় এটা দ্বিতীয় বিষয়টা, যে ফ্যাক্ট সঠিকভাবে না জানা। আমরা এখনো 30 লক্ষ শহীদ কি শহীদ না এটা নিয়েও আমরা একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতি ফেরাতে চেষ্টা করি। ঠিক সেভাবে আমি কিন্তু ওই শাপলা ভার্সেস শাহবাগ এই ডিবেট আমি যেতে চাইও না। শাহবাগটা হয়েছে, আমরা এটাকে কেন্দ্র করে ট্যাগিং দেখি, কিন্তু শাহবাগ থেকে শুরু হয়েছে ট্যাগিংটা, শাহবাগ থেকে শুরু হয়েছে ট্যাগিং। সব জায়গায় এটা হচ্ছে না, একটা ছোট একটা গোষ্ঠীর মধ্যে হচ্ছে। তো ওইগুলোতে আমরা ডিসকাশনে যেতে চাচ্ছি না। কিন্তু শাহবাগে যেটা আমি ভাইকে উইথ অল ডিউ রেসপেক্ট যেটা বলতে চাচ্ছি, ফাঁসির বিষয়টা আসছে এই কারণে যে আমাদের দেশের সবচেয়ে উচ্চতর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এবং আমাদের মৃত্যুদণ্ডটা হচ্ছে ফাঁসির মাধ্যমে। অনেক মৃত্যুদণ্ড হচ্ছে, এটা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন, খুনের জন্য হোক, অনেক কিছুর জন্য হোক। এখন 71-এ যে গণহত্যা যেভাবে হয়েছিল, যা হয়েছিল, সেটা একটা হায়েস্ট, যেটা সবচেয়ে সর্বোচ্চ শাস্তি, সেটা না দিয়ে সেটা আমি যদি আর একটু কম শাস্তি দিই, তাহলে আমি ওই পুরো ওই যে অপরাধ, এটার আসল শক্তিটা, এটার আসল যে মানে সিরিয়াসনেসটা, এটা গুরুত্বটা আমি কমিয়ে দিচ্ছি। তো এটা ফাঁসি মূল নাম, মূল হচ্ছে যে আমি যেন এটা সর্বোচ্চ শাস্তি যেন পেতে পারি। আর দ্বিতীয় হলো, শাহবাগটা হয়েছিল যখন দেখা গেছে যে কিছু ব্যক্তিকে, একটা ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, আর একটা ব্যক্তি যে খুবই পরিচিত এবং সবাই জানে সে কিভাবে জড়িত ছিল, তার ব্যাপারে সাক্ষীও ছিল, তাকে যাবজ্জীবন দিচ্ছে, ফাঁসি দিচ্ছে না। তার মানে তখন অনেকের মধ্যে এই প্রশ্নটা চলে আসছে যে কোর্ট কি তাহলে এই ধরনের কোনোভাবে প্রভাবিত হবে কি হবে না। পরবর্তীতে যে তথ্যগুলো এসেছে সেটাতে দেখা গেছে আদালত যে সাক্ষী দিচ্ছে তাকে গুম করে নিয়ে গেছে। কিছু গুমের সংস্কৃতি তো অনেক জায়গায় ছিল, যারাই প্রতিবাদ করেছে তাদের মধ্যেই ছিল। আর যেটা হচ্ছে যে আর যেটা শাপলাতে হয়েছে সেটা একটা ভিন্ন কথা। সেখানে শাপলার দাবিটা ছিল একটা টোটালি ভিন্ন। আমি জাস্ট শাপলার ওই 13টা দাবি যদি দেখি, এই 13টা দাবি, আমি একজন দেশের নাগরিক যে মুক্তিযুদ্ধ দেখেছি, সাপোর্ট করেছি এবং বিশ্বাস করি, ওই দাবির সাথে আমি একমত হতে পারি না। আপনার কি মনে হয় সেজন্যই আসলে তাদের পক্ষে কেউ দাঁড়ায়নি এবং তাদের যখন না, নিশ্চয়ই কেউ দাঁড়িয়েছে, কিন্তু আমি যেটা হচ্ছি যে তথ্যগুলো সঠিক তথ্য, আওয়ামী লীগ সরকার তো সঠিক তথ্য আসতে দেবেই না, ঠিক আছে। কিন্তু অন্য তথ্যগুলো যেটা আসছে, এটা মাঝে মাঝে প্রমাণ হয়েছে এবং স্বীকারও করেছে যে এটা তাদের কাছে যে বয়ানটা দেওয়া, যে রিপোর্টটা দেওয়া হয়েছিল, সে রিপোর্টের প্রেক্ষিতে তারা পুরোপুরি এটাকে বিশ্লেষণ না করে স্বচ্ছতা আর সক্ষতাটা এটাকে পুরোপুরি না দেখে ওরা করেছে। সে একটা তার মানে একটা প্রশ্ন তুলে দিয়েছে যে এটা আসলে হয়েছে কি হয়নি। তো এই জিনিসটা তথ্য যদি সঠিকভাবে স্পষ্ট না আসে সেটা হয় না। আমাদের আসলে মূল বিষয় হলো যে আমাদের জাস্ট একজন অধিকার কর্মী হিসেবে তথ্য না জেনে কথা বলাটা আসলে কতটুকু মানে বিপজ্জনক হয়ে যায় সেটাই চলে আসছে। এবং আমি যেটা বললাম যে এখন যেটা প্রশ্ন তুলতে চাচ্ছে যেটাই যে 30 লক্ষ শহীদ হয়নি, তো আমি প্রমাণ চাই। আমি যখন সবাইকে জিজ্ঞেস করি যে 1 কোটি গেছিল ভারতে, ইচ্ছা করে ভারতে আরাম করতে যায়নি, তাদের জীবন রক্ষা করার জন্য কি অবস্থায় তারা গেছে,
আভ্যন্তরীণভাবে কত হবে এখানে সংখ্যাটা আসলে গুরুত্বপূর্ণ না, ভয়াবহতা যা হয়েছে সংখ্যাটা সেটা না, কিন্তু এটা নিয়ে কনফিউশন সৃষ্টি করতে চাচ্ছে। আমার মনে হয় অ্যান্থনি ম্যাসকানহার্সের একটা বইয়ে এই বিষয়ে লিখেছেন, শুধু বই না, আরো অনেকের বই আছে। তো সেখানে আমরা মনে হচ্ছে যে তথ্যগুলো আমাদের বিষয় সেটা না, যে নাম্বার নিয়ে আমরা এটা আনতে চাচ্ছি না। যেটা হয়েছে যে কোনো গ্রুপকে, কোনো দলকে তারা তাদের যদি তাদের বক্তব্য রাখতে চায়, এবং সেটা কিন্তু কোনো ধরনের অস্ত্র বা কোনো ধরনের না করে, জঙ্গিবাদী না করে, সে তাদের কথা শোনার একটা সংস্কৃতি আমাদের মধ্যে এখনো নাই। এখন যেটা করা হচ্ছে, আলোচনা হচ্ছে যে আমরা কি এখন স্পষ্টভাবে, একেবারে মুক্তভাবে, নির্দ্বিধায় আমি কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্টভাবে আমি কি বলতে পারবো যে সমালোচনা এগুলো হচ্ছে, আমি এগুলো পছন্দ করছি না? আমি তো ভয় পাচ্ছি যে আমি এটা বলতে গেলে, আমি পাচ্ছি না, কিন্তু আমি অনেকের কাছে শুনি যে তারা মনে করছে যে বলতে গেলে তাদেরকে আবার ওই ট্যাগ করা হবে যে তারা আওয়ামীপন্থী। প্রশ্ন করা মানে আপনি তো ট্যাগিং এর ভয়ে আপনি তো আমি থাকবো না, আমি কথা বলবো, আমি কথা বলতেই থাকবো, এবং আমি ট্যাগিং এ নাই, কেন আমি আওয়ামী লীগ না। আর আওয়ামী লীগের থেকে আমি সেই ক্ষেত্রে সেই সমালোচনাটা যদি কি, আপনি যদি তাদের এই সমালোচনাটা যদি সমালোচনাটা যেটা আছে যে অনেকের কিন্তু এই সাহসটা নাই, বলার কথা বলার সাহস নেই বলছেন। আগেও যেরকম ছিল না। কি বলতে চান তারা? যে না, তারা মনে করছে যে এটা একই বিষয় হচ্ছে কিনা, প্রশ্ন তাদের কাছে, যে আওয়ামী লীগ যেভাবে একটা ফ্যাসিবাদী বিষয় ছিল, সেখানে আমাকে আওয়ামীপন্থী হতে হবে। এখন হচ্ছে যে বর্তমান সরকার কি আবার ওই একই দিকে যাচ্ছে কিনা, যে কেউ যদি একটু প্রশ্ন করে তাকে একটা ট্যাগ করে দেওয়া হবে যে সে আওয়ামীপন্থী, অতএব তার বিরুদ্ধে আবার হত্যার মামলা। এই যে হত্যার মামলা, এটা তো হাস্যকর হয়েছে যে প্রত্যেকের নামে যে হত্যার মামলা হয়েছে, এইগুলো তো অ্যালাউ করা উচিত ছিল না। এইগুলো তো আর একটু স্পষ্টভাবে, সুন্দরভাবে এগুলো দেখা উচিত। আমরা চাচ্ছি একটা সুষ্ঠু পরিবেশ, আমরা চাচ্ছি এই সরকার যেন সঠিকভাবে এখানে একটু বিনয়ের সাথে আমি একটু বলি, আমি কিন্তু যথেষ্ট ক্রিটিক্যালি কোশ্চেন করছি, এবং সরকারে যারা কাজ করছেন তাদেরকেও করছি। সো আমার কাছে এই ফিলিংটা আপনার কাছে হয়তো নাই, আমার কাছেও নাই। মনে হয় আমরা যারা এখানে বসে আছি আমাদের কাছে নাই, কিন্তু আমরা খুব স্পষ্ট, আমি অ্যাটলিস্ট বলতে পারবো, আমি আওয়ামী লীগের কোনোদিন কোনো সুযোগ সুবিধা কোনো কিছু পাইওনি, পাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। এখনো আমি কোনো সুযোগ সুবিধা পাবও না, পাওয়ার ইচ্ছাও নাই, ভবিষ্যতেও চাচ্ছি না। আমি যে জায়গায় আছি, আমি মনে করি আমি ওখানে অনেক বেশি শক্তিশালী।